আজকে আমাদের যে লাইভ ক্লাস সেটা হলো মূলত কেমিস্ট্রি প্রথম পত্র বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ গুণগত রসায়নের প্রথম অর্ধেক কিছু চ্যাপ্টার, প্রথম অর্ধেক টপিক যেগুলো হলো মূলত পরমাণু মডেল ভিত্তিক গাণিতিক সমস্যা, কোয়ান্টাম নাম্বার এবং ইলেকট্রন নাম্বার সংক্রান্ত কিছু তত্ত্ব এবং কিছু ব্যাখ্যা এবং সাথে কিছু ম্যাথ। আমি আমার ক্লাস আজকে শুরু করতে। আচ্ছা, প্রথমে আমরা আসি রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেল। যদি আমি প্রথমে আজকে ক্লাস যদি শুরু করি রাদারফোর্ড মডেল দিয়ে, আমরা সবাই জানি যে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কিছু টপিকে বা কিছু সিদ্ধান্তে তিনি উপনীত হন, যার মাধ্যমে তিনি তার কয়েকটি পরমাণু মডেল সকলের সামনে প্রকাশ করেন। যদি আমরা সেই মডেলের দিকে তাকাই, সেই মডেলের প্রথমে আমি স্বীকার্যগুলোর দিকে আসি, তারপরে আমি সীমাবদ্ধতাগুলোর দিকে মুভ করব। তার প্রথম স্বীকার্য ছিল যে পরমাণু কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটার মধ্যে প্রায় পরমাণু সমস্ত ভর থাকে, এই ভর যেখানে থাকে সেটাকে তিনি বলেছেন নিউক্লিয়াস। এবার আমি দ্বিতীয় স্বীকার্য আসতে পারি। ওই সেই নিউক্লিয়াসের মধ্যে পরমাণু সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, সেই নিউক্লিয়াসের একটা ধনাত্মক আধান থাকে, যেটা হলো আমার প্রোটন। এই প্রোটনটা আমরা সবাই জানি, এইটা আমার একটা পরমাণু হয়, এটা আমার নিউক্লিয়াস হয়, এখানে থাকে আমার প্রোটন যেটা আমার ধনাত্মক আধান, এখানে থাকে আমার ইলেকট্রন যেটা আমার নেগেটিভ আধান অর্থাৎ ঋণাত্মক চার্জ যুক্ত। এবং তিনি আরো বলেন যে ইলেকট্রন এবং প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সবসময় সমান সংখ্যায় থাকে এবং সমান পরিমাণে থাকে, যার ফলে একটা পরমাণু সবসময় চার্জ লেস বা আধান নিরপেক্ষ হয়ে থাকে। যদি আমি তার 3 নম্বর স্বীকার্যগুলো আমরা আসতে পারি যে তিনি তার পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, যে সৌরজগতের মধ্যে সমস্ত গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, অর্থাৎ সূর্য যদি আমার নিউক্লিয়াস হয়ে থাকে তাহলে ইলেকট্রন হবে আমার পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুনের মতো সকল গ্রহ। অর্থাৎ গ্রহগুলো যেভাবে করে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক সেভাবে ইলেকট্রনগুলো প্রোটনকে কেন্দ্র করে ঘুরে। এবার যদি আমি ঘুরতে চাই যে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলোর মতো কিছুটা, আমরা সবাই জানি যে রাদারফোর্ড মডেলের স্বীকার্য থেকে সীমাবদ্ধতার সংখ্যা ছিল বেশি, যা আমাদের এইচের বই থেকে আমরা সবাই জেনে আসছি। তাই হোক, আমি আজকে যা বলবো এটা বুঝতে আসলে কারো সেভাবে কোনো সমস্যার কথা না, কারণ আমরা এটা ছোট ক্লাস থেকে সবাই জেনে আসছি। তো যদি আমি রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতার দিকে একটু মুভ করতে চাই, তার প্রথম সীমাবদ্ধতা ছিল যে তিনি তার মডেলটা সৌরজগতের সাথে কম্পেয়ার করছেন। সৌরজগতে আমরা সবাই জানি গ্রহগুলো হয়ে থাকে চার্জ লেস বা আধান নিরপেক্ষ, এবং গ্রহগুলো সূর্যকে যখন কেন্দ্র করে ঘুরে, যেহেতু গ্রহগুলো চার্জ লেস বা আধান নিরপেক্ষ, গ্রহগুলো কখনোই সেই সূর্যের মধ্যে আপতিত হয় না। অর্থাৎ তিনি যা বলেন যে যদি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রমাণ করে সূর্যের গ্রহর মতো ঘুরে, যেহেতু এটা একটা চার্জিত বস্তু এবং এখানে চার্জ রয়েছে, তাহলে এই ইলেকট্রন কন্টিনিউয়াসলি চার্জ ক্ষয় করতে করতে অর্থাৎ চার্জ হারাতে একসময় ঘুরতে ঘুরতে সে নিউক্লিয়াসে এসে আপতিত হবে। কিন্তু বস্তুত পক্ষে আমরা তা খুঁজে পাই না, কারণ যদি ইলেকট্রন নিউক্লিয়াসে আপতিত হয় তাহলে একটা পরমাণুর অস্তিত্বই আর থাকবে না, তখন পরমাণু ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ রাদারফোর্ডের প্রথম সীমাবদ্ধতা ছিল যে ইলেকট্রনগুলো সৌরজগতে গ্রহের মতো করে কখনো ঘুরে না, সেভাবে ঘুরলে ইলেকট্রনটা একসময় নিউক্লিয়াসে আপতিত হবে। এবার আমরা আসি দ্বিতীয় সীমাবদ্ধতার ক্ষেত্রে। রাদারফোর্ড পরমাণু মডেলের দ্বিতীয় সীমাবদ্ধতা আমার যা ছিল যে ম্যাক্সওয়েলের একটু আগে আসলে আমি যা বললাম যে ম্যাক্সওয়েলের মতে আমরা সবাই জানি যে ইলেকট্রনগুলো চার্জিত বস্তু, এবং কোনো চার্জিত বস্তু যদি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তাহলে সেটা একসময় শক্তি ক্ষয় করতে করতে সে নিউক্লিয়াসে আপতিত হবে, কিন্তু বস্তুতপক্ষে তা হয় না। এটা ছিল আমার রাদারফোর্ডের দ্বিতীয় সীমাবদ্ধতা। এবার যদি আসি তৃতীয় সীমাবদ্ধতার ক্ষেত্রে, ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরছে বা সে কোথা দিয়ে ঘুরছে সেই সম্পর্কে কোনো ধরনের আইডিয়া রাদারফোর্ড মডেলের বিজ্ঞানী রাদারফোর্ড করতে পারেননি। এবার আসি 4 নাম্বার, অরবিটাল বা উপশক্তি স্তর সম্পর্কে রাদারফোর্ড মডেলে কোনো প্রকার ধারণা দেওয়া হয়নি। যদি আমরা আসি পঞ্চম সীমাবদ্ধতার মধ্যে আমরা এখানে বলতে পারি যে একের অধিক ইলেকট্রন যেখানে থাকবে তখন ইলেকট্রনগুলো কিভাবে করে ঘুরবে বা তখন তার কক্ষপথ কোথায় হবে এবং কিভাবে ঘুরবে, কাকে কেন্দ্র করে ঘুরবে, কোথায় দিয়ে ঘুরবে, এই সম্পর্কে কোনো কথাই রাদারফোর্ড বলে যেতে পারেননি। এইটা ছিল আমার রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে। এবার আমরা আসি যাকে বলা হয় সাকসেসফুল মডেল, যেটা হলো বোর পরমাণু মডেল।
বিজ্ঞানী রাদারফোর্ড যখন তার পরমাণু মডেল দিলেন 1911 সালে, ঠিক তার 2 বছর পরে বিজ্ঞানী বোর নামে একজন বিজ্ঞানী তার পরমাণু মডেল তুলে ধরার চেষ্টা করেন, যার মধ্যে তিনি চেষ্টা করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড যে সকল সীমাবদ্ধতাগুলো ছিল সেই সকল সীমাবদ্ধতাগুলো আটকাম করা, অর্থাৎ সেগুলোকে টপকায় আসা। যদি আমরা তার প্রথম স্বীকার্যটার দিকে ঢুকতে যাই, ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, মাত্রই বললাম যে রাদারফোর্ড বলে গেছে, ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তখন অবশ্যই সেটা একটা পারমিটেড ওয়ে দিয়ে ঘুরে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট ওয়ে আছে যে পথ বাদে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, অর্থাৎ সেটাকে আমরা বলি অরবিট বা কক্ষপথ বা শক্তি স্তর। তো তিনি তার মডেলের একটা যদি আমরা ধরে নিই যে এটা আমাদের নিউক্লিয়াস এবং সে কেন্দ্র করে ঘুরতেছে, তিনি এখানে এই আমি ধরলাম 4টা শক্তি স্তর, তিনি শক্তি স্তরগুলোকে নামকরণ করে গেছেন। যদি এটা আমার 1 হয়, n = 1, n মানে হলো আমার কক্ষপথ, তার মানে এইটা আমার প্রথম শক্তি স্তর, এইটা আমার দ্বিতীয় শক্তি স্তর, এইটা আমার তৃতীয় শক্তি স্তর, এইটা আমার চতুর্থ শক্তি স্তর, অর্থাৎ এবং তিনি নামকরণ করে গেছেন যে প্রথম শক্তি স্তর আমার কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয় শক্তি স্তর এম, চতুর্থ শক্তি স্তর এম। এবং তিনি এও বলে গেছেন যে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি এবং সবচেয়ে বেশি শক্তি থাকবে আমার চতুর্থ শক্তি স্তরে। অর্থাৎ আমি এই ছবি থেকে লিখতে পারি যে k is less than m, less than m and less than n, অর্থাৎ k এর শক্তি আমার সবচেয়ে কম এবং n এর শক্তি আমার সবচেয়ে বেশি। আচ্ছা, এবং তিনি কোন কক্ষপথে বা কোন শক্তি স্তরে কয়টা করে আমার ইলেকট্রন থাকবে সেটা বোঝানোর জন্য তিনি একটা সমীকরণ দাঁড় করে দিয়ে গেছেন, যে সমীকরণ হচ্ছে 2n²। আমরা এখানে জানি n হলো আমাদের কক্ষপথ নাম্বার। যদি আমি এই সমীকরণের মধ্যে n এর নাম্বার বসে 1 2 3 4, তাহলে এটা বলে দিবে যে আমার সেই শক্তি স্তরে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন আমার থাকতে পারবে। আচ্ছা, আমি তার দ্বিতীয় শক্তি স্তর দিকে যদি যাই, এইটা দ্বিতীয় শক্তি স্তরে বলছে যে একটা শক্তি স্তরে শক্তির মান নির্দিষ্ট এবং যেহেতু এটা একটা কৌণিক দিকে ঘুরছে তো অবশ্যই এখানে একটা কৌণিক ভরবেগ থাকবে, কারণ আমরা জানি ইলেকট্রনের একটা ভর আছে। তো যদি এবং তিনি তার সেই কৌণিক ভরবেগের সূত্র দ্বারা করে দিয়ে গেছেন যে mvr, এটা কৌণিক ভরবেগ, এবং বলছেন যে এইটা h/2π এর গুণিতক। এখন গুণিতক মানে আমরা জানি 1 2 3 4 করে বাড়তে থাকবে, কারণ আমি এটাকে n দ্বারা রিপ্লেস করব। তার মানে বলতে পারি যে mvr = nh/2π, অর্থাৎ কৌণিক ভরবেগটা হবে h/2π এর গুণিতক। এখন যদি আমি বলতে চাই m হলো আমার ইলেকট্রনের ভর, যেমন সবাই জানি 9.1 × 10⁻31 কেজি। v হলো আমার ইলেকট্রনের বেগ, ইলেকট্রন কোন বেগে সেই কক্ষপথে ঘুরছে। আর হলো ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথের ব্যাসার্ধটা আমার কি, সেটা হলো আমার r। এবার h হলো আমাদের প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার একটা নির্দিষ্ট মান হলো কনস্ট্যান্ট নির্দিষ্ট মান থাকবে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো আমার প্লাঙ্কের ধ্রুবক, এই মানটাকে আমাদের মুখস্থ রাখতে হবে আসলে। তারপর একটা জানি পাই মানে 3.1416, এখানে আমার কোনো মানে কোনো ভ্যারিয়েশন নাই, এই মানটা আমার কনস্ট্যান্ট। এইচটা মনে রাখা খুব দরকার, কারণ আমার এখানে ম্যাথ দেওয়া থাকবে, সকল ম্যাথের মধ্যে আমার এইচ এর মানটা দেওয়া থাকে না, এইচ এর মানটা মুখস্থ রাখাটা খুব দরকার। এইটা ছিল বিজ্ঞানী বোরের দ্বিতীয় স্বীকার্য। এবার যদি আমরা বিজ্ঞানী বোরের তৃতীয় স্বীকার্যের দিকে মুভ করি, তৃতীয় স্বীকার্য ছিল যে নির্দিষ্ট কক্ষপথে যখন কোনো ইলেকট্রন ঘুরে, নির্দিষ্ট কক্ষপথে যখন কোনো ইলেকট্রন আমার ঘুরে, সেই ইলেকট্রন যখন ঘুরবে তখন সে কোনো প্রকার শক্তি বিকিরণও করবে না বা শক্তি শোষণও করবে না, অর্থাৎ সে যেই শক্তিতে থাকবে সেই শক্তিতেই সে কক্ষপথে সেখানে থাকবে। এবার আসে বিজ্ঞানী 4 নম্বরের বিজ্ঞানী বোরের 4 নম্বর স্বীকার্য। তিনি বলে গেছেন যে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চাইবে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামতে চাইবে, তখন তাকে অবশ্যই শক্তি শোষণ এবং বিকিরণ করতে হবে। এখন আমরা কোশ্চেন হলো যে কোথায় আমি শক্তিটা শোষণ করবো এবং কোথায় বিকিরণ করবো, এটা সহজে মনে রাখার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি একটু মুছে দিই।
আমি ধরলাম এটা আমার নিউক্লিয়াস। যদি এটা আমার নিউক্লিয়াস হয়ে থাকে, আমি ধরলাম এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। আমি ধরলাম এখানে তিনটে শক্তি স্তর বিরাজমান, ধরলাম আরেকটা শক্তি স্তর এক করে মানে দেখতে পাওয়া যাবে। যদি আমার চারটা শক্তি স্তর এখানে থাকে, আমি ধরলাম যে ইলেকট্রন, আমি মনে করলাম ইলেকট্রন একটা মানুষ, আমি ধরে নিচ্ছি। যদি সে এই জায়গাটার মধ্যে থাকে এবং এই জায়গায় সে 1000 টাকা নিয়ে অবস্থান করতেছে, সে এখন এই জায়গাটায় আসতে চায়। আমি ধরলাম এটা ঢাকা, ধরলাম এটা বান্দরবান। এখন যদি সে ঢাকা থেকে বান্দরবান যেতে চায়, তখন আমি ধরলাম যে এখানে সে এখানে আসতে চাচ্ছে। যদি সে এখানে আসতে চায়, এখানে আসতে গেলে তার বাদ খাওয়া হবে 800 টাকা। টাকাটা ছিল কিন্তু 1000 টাকা, অর্থাৎ তার ছিল বেশি, রাখবে কম। অর্থাৎ তার 200 টাকা পকেটে রেখে দিয়ে বাকি টাকা তার দেওয়া লাগবে। অর্থাৎ তাকে শক্তিটা বিকিরণ করতে হচ্ছে, মানে তাকে শক্তি কিন্তু ছাড় দিতে হচ্ছে। তার যেই অ্যামাউন্টটা ছিল, এই অ্যামাউন্ট থেকেই সে কিন্তু দিছে, তার কিন্তু কারো কাছ থেকে ধার করা লাগে নাই। অর্থাৎ তার নিজের কাছে যা ছিল সেখান থেকে সে শক্তি, ধরলাম যদি শক্তি হয়ে থাকে, তাহলে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসতে পারে, শক্তি বিকিরণ করে দিয়ে সে উপরের থেকে নিচে নামবে। আবার যদি আমি ধরি যে একটা ইলেকট্রন আমার এখানে, ধরলাম আপনি বান্দরবনে আছেন, বান্দরবন থেকে আপনি যাবেন আমেরিকা। যদি আপনি বান্দরবন থেকে আমেরিকা যান, আপনার এখানে ছিল 1000 টাকা, কিন্তু আপনি আমেরিকা যাবেন, আপনার লাগবে কমপক্ষে 20,000 টাকা। এখন আপনার পকেটে আছে মাত্র 1000 টাকা বা 1000 টাকা, আপনার লাগবে 20,000 টাকা। তার মানে আপনাকে অবশ্যই টাকা ধার করতে হবে বা কারো কাছ থেকে টাকা নিতে হবে। এখন টাকা নিতে হবে মানে আমার পকেটে সেই পরিমাণ টাকাটা নাই, তার মানে শক্তি আমাকে শোষণ করতে হবে, শক্তি কারো কাছ থেকে নিতে হবে। তাহলে বলতে পারি যে যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে চায়, তাহলে তাকে অবশ্যই শক্তি গেইন করতে হবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি সে নিম্ন শক্তি স্তরে নামতে চায়, তাহলে তাকে শক্তিটা ছাড় দিতে হবে। এটা ছিল আমাদের বিজ্ঞানী বোরের চতুর্থ স্বীকার্য। এই স্বীকার্যের মাধ্যমে যেটা সমীকরণ আমাদের দেখাইছেন যে এইটা মানে, এখন তিনি যে এইটা আমার দেখাইছেন, বললাম এটা আমার শোষিত শক্তি, এইটা আমার বিকিরিত শক্তি। এখন তিনি বলছেন যে এইটা যদি আমার E1 হয়, বললাম নিম্ন শক্তি স্তরের শক্তিটা হলো আমার E1, উচ্চ শক্তি স্তরের শক্তিটা আমার E2। এখন শক্তি যদি আমার পজিটিভ রাখতে হয়, অবশ্যই আমার E2 মাইনাস ডেল E যদি আমি করি, তাহলে আমার হবে E2 মাইনাস E1। উচ্চ শক্তি স্তরে থাকাকালীন তার যে শক্তি থাকবে, সেখান থেকে নিম্ন শক্তি স্তরে থাকাকালীন তার যে শক্তি বাদ দেয়, তাহলে আমার বের হবে শক্তি একটা পার্থক্য। এবং এই পার্থক্যটাকে তিনি বোঝানোর চেষ্টা করছেন, এবং এই ডেল ই সমান সমান তিনি লিখছেন এইচ নিউ। এই এইচটা মানে আমরা জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা, আর এই নিউ মানে হলো 1/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে 1/λ, ল্যামডা মানে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, মানে নিউ মানে হলো 1/λ। এবার আমি আসি বোর মডেলের কিছু সীমাবদ্ধতা। সকল মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তিনি বোর মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলো আমি এবার একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম মডেল, বোর মডেলের মাধ্যমে আমরা 2D ভিউ পাই, দ্বিমাত্রিক ভিউ পাই, মানে x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস হিসেবে আমরা সবকিছু কাউন্ট করতে পারবো। কিন্তু z অ্যাক্সিস যদি আমরা চলে অর্থাৎ 3D ভিউ যদি আমরা আনতে চাই, তাহলে বোর মডেলের মাধ্যমে 3D ভিউ আমাদের নিয়ে আসাটা কখনো সম্ভব হবে না। দ্বিতীয়, জিম্যান ইফেক্ট এবং স্টার ইফেক্টের মাধ্যমে বর্তনীর মধ্যবর্তী সব শক্তি শোষণ এবং শক্তি বিকিরণ করার সময় সব রে বা বর্ণালী আমাদের নির্গত হবে, সেই সীমাটা সূক্ষ্মভাবে গবেষণা করার জন্য বোর মডেল যথেষ্ট নয়। তারপর যদি আমরা আসি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ইলেকট্রন কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে না, অর্থাৎ ইলেকট্রন এমন মডেলের মাধ্যমে যে একটা নির্দিষ্ট জায়গায় ইলেকট্রন অবস্থিত থাকবে, এটা কখনো বের করা সম্ভব নয়। আমরা সবাই জানি যে বোর মডেল ইলেকট্রনের কণা ধর্মকে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু তরঙ্গ ধর্মকে রিপ্রেজেন্ট করতে পারে না। কিন্তু ইলেকট্রনের গতি, ইলেকট্রন কোথায় অবস্থান করবে তার চলমান গতির মধ্যে, সেটা আমাদের বের করার জন্য ইলেকট্রনের তরঙ্গ ধর্মটা আমাদের স্টাডি করতে হবে। কিন্তু তরঙ্গ ধর্ম বোর মডেল কখনো রিপ্রেজেন্ট করতে পারে না। তো এইটা হলো আমাদের বোর মডেলের 3 নাম্বার সীমাবদ্ধতা। বোর মডেলের সীমাবদ্ধতার মধ্যে মোট ওই 3টাই ছিল, আর কোনো সীমাবদ্ধতা আমি বোর মডেলের মধ্যে খুঁজে পাই।
এবার আমরা আসি বোর মডেলের সঙ্গে কিছু ম্যাথ করার চেষ্টা করি, যাতে এখন পর্যন্ত যে কয়টা সূত্র আমরা দেখলাম এই কয়টা সূত্র সম্পর্কে সামান্য কিছু একটু ভালো মতো আমাদের আইডিয়া হবে। আমি ম্যাথসে চলে যাই। প্রথম ম্যাথটা দেখি, হাইড্রোজেন, আমি ম্যাথটা বোর্ডে লিখি তাহলে দেখতে সুবিধা হবে। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় অরবিট বা কক্ষপথে ব্যাসার্ধ 6.36 into 10 to the power minus 10 মিটার হলে ওই অরবিটে অবস্থিত একটি ইলেকট্রনের গতিবেগ নির্ণয়, অর্থাৎ আমরা গতিবেগ মানে v আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি সলিউশনে যাই, আচ্ছা যদি আমি অঙ্কটা সলিউশনে এখন চলে যাই, আমার সলিউশন আমার এখানে দেওয়া আছে যে তৃতীয় অরবিট, অর্থাৎ আমাকে n এর মান তারা দিয়ে দিতে, n ইকুয়াল টু আমার 3 পেয়ে গেলাম। ব্যাসার্ধ তারা আমাকে দিয়েছে 6.36 ইন্টু 10 ইনভার্স মাইনাস 10 মিটার। তারপরে এখন এখান থেকে আর আমরা তারপরে জানি হাইজেনবার্গের প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা আমরা জানি 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 জুল সেকেন্ড। এখন যেটা আমাদের লাগবে m অর্থাৎ ইলেকট্রনের ভর, এইটা কোশ্চেনে মাঝে মধ্যে দেওয়া থাকে, তবে ইউজুয়ালি ইন্টারমিডিয়েট এটা দেওয়া থাকে না, কারণ এটা সবারই মুখস্থ হয়ে যায় আসলে তখন। এখন আমরা জানি, আমরা সূত্র জানি, একটু আগে দেখে আসছি আমরা জানি mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। আমরা জানি n এর মান 3, h এর মান দেওয়া, পাই আমরা জানি mvr, এখানে v আমার বের করতে হবে। তো এখান থেকে সমীকরণ যদি আমি আনতে চাই nh বাই mr ইন্টু 2 পাই, যদি আমি এখানে মান বসাই আমার এখানে v এর মান আসবে 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এটা তো এই ম্যাথটা আশা করি সবার বোঝা উচিত, কারণ ম্যাথটা খুবই সোজা একটা ম্যাথ ছিল। তো যদি আমি আমার পরের আরেকটা ম্যাথ একটু দেখানোর চেষ্টা করি, এই ম্যাথটা মুছে দিচ্ছে, পরের ম্যাথটা আরেকটু বড়। এই ধরনের ম্যাথ মূলত পরীক্ষায় দেয়, এখন যে ম্যাথটা থাকে এটা গতে মাঝে মধ্যে দিয়ে দেয়, কিছু বোর্ড পরীক্ষা এরকম ম্যাথ চলে আসছে। পরের যেটা আমার অঙ্ক দেওয়া যে হাইড্রোজেন, আমি কোশ্চেনটা মুখে বলি, মেইন যে ডাটাগুলো সেগুলো আমি বোর্ডে লিখছি। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথে অবস্থানকারী একটি ইলেকট্রনের শক্তি যথাক্রমে -3.24 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর্ক এবং -2.14 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর্ক যদি হয়, তাহলে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনটা পতিত হতে সৃষ্ট আলোক শক্তির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে বলেছে আমাদের। আমরা সবাই জানি প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স 34। এখন 34 কি আমরা আনবো, কারণ আমরা এখানে দেওয়া আর্ক এককে দেওয়া। আমরা জানি যে এখান থেকে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন যে 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর্ক। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে প্লাঙ্কের ধ্রুবকটা আনছে আমি জুল সেকেন্ডে, কিন্তু যখন আর্গে আনতে হবে তাহলে আমাদের সেই মানটাকে আর্গে কনভার্ট করতে হবে, অর্থাৎ এই -34টা তখন হয়ে যাবে -27 আর্গ আমাদের হয়ে যাবে। হলো, এখন আমার দরকার কি বলছে, সৃষ্ট আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে, অর্থাৎ ল্যামডাটা আমাদের বের করতে হবে। আমি আগেই বলছি যে মিউ ইকুয়াল টু ছিল 1/λ, যদি মিউ মানটা বের করতে পাই তাহলে 1/λ আমার বের হয়ে যাবে, সেখান থেকে ল্যামডা আমার চলে আসবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কোনটাকে E1 ধরবো কোনটাকে E2 ধরবো। সূত্রের মধ্যে ছিল কি E2 মাইনাস E1, অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা, মাইনাসের পরে যেই সংখ্যাটা কম সেটা আমার বড়। অবভিয়াসলি এইটা হবে E2, এইটা হবে আমার E1। আমার সূত্র ছিল যে ডেল E ইকুয়ালস টু E2 মাইনাস E1, অর্থাৎ বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তরটা বাদ দিব।
এটা ছিল আমার সূত্রের মধ্যে। এখন আবার যেহেতু আমার আর গ্যাস, তো আলোর বেগটা আমি সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে আমাদের কনভার্ট করতে হবে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা সবাই জানি যে ডেল ই ইকুয়াল টু আমাদের এইচ নিউ। এখন যদি আমি ডেল তে আমার তাহলে বের করে নিতে হবে। এখন বের করার জন্য আমি দ্বিতীয় মান থেকে প্রথম মানটা বাদ দিব, যে মানটা বাদ দিলে আমার আসবে 1.1 × 10⁻12 আর এটা আমরা জানি এইচ নিউ। এখন যদি আমি এখানে এইচ এর মানটা বসাই দিই, অর্থাৎ আমার নিউ মান তাহলে বের হবে কি ডেল ই বাই এইচ। এইচ এর মান আমি এখানে লিখে দিচ্ছি 6.626 × 10⁻27 আর যদি আমি এই মান যদি বসাই দেই তাহলে আমার মিউ এর মান চলে আসবে। আর মিউ মানে আমরা জানি সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে সি এর মান আমি এখানে বের করে আনছি 3 × 10⁻10, তাহলে আমার এখানে ল্যামডার একটা মান আমাদের চলে আসবে। এই মানটাই মূলত আমার অ্যান্সার, যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমার কত হবে। আশা করি এই ম্যাথটা, যদিও ম্যাথটা আমি খুব ছোট করে করছি, কোশ্চেনটা বোর্ডে লিখি নাই, সেখানে আমি সরি, কারণ লিখলে আসলে সময় খুব বেশি লেগে যায়। আই হোপ ম্যাথটা বোঝাতে আমি সক্ষম হয়েছি। তাও যদি কেউ না বুঝে থাকো তাহলে ভিডিওটাকে রিভাইন্ড করে দেখলে ম্যাথটা আবার বোঝা যাবে। আচ্ছা, এবার আমরা আসতে চাই, এতক্ষণ দেখলাম বোর মডেলের স্বীকার্যতা আর বোর মডেলের সীমাবদ্ধতা। এবার যদি দেখি বোর মডেলের সাফল্যগুলো কি ছিল, অর্থাৎ তার সীমাবদ্ধতার পরেও তার কিছু সাফল্য ছিল। বোর মডেলের সাফল্য ছিল যে এক ইলেকট্রন এর পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন বা হিলিয়াম প্লাস বা লিথিয়াম ডাবল প্লাস, এইসব আয়ন আমার যেগুলো থাকবে এগুলোর মধ্যে আমার এগুলো বর্ণালী এই বোর পরমাণু মডেল ব্যাখ্যা দিতে পারবে। তো 2 নম্বরে আসি মুখ্য কোয়ান্টাম নাম্বার। একটু পরে আমি কোয়ান্টাম নাম্বার বোঝাবো। মুখ্য কোয়ান্টাম নাম্বার আমার বোর মডেল সুস্পষ্টভাবেই বোঝাতে সক্ষম। 3য় নাম্বার অরবিটালের শক্তি। একটু আগে আমরা দেখলাম অরবিটালের শক্তি বোর মডেল খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছে। তারপর দেখলাম যে এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বিভব নির্ণয় করতে বোর পরমাণু মডেল সার্থক। শক্তি স্তরে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া যায় বোর মডেলের মাধ্যমে। ইলেকট্রন এর গতিবেগ নির্ণয় করা যায় এবং কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে মূলত কথা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী সম্পর্কে বোর মডেল ধারণাতে সক্ষম, কিন্তু একাধিক মডেলের ক্ষেত্রে বোর মডেল ধারণা দিতে সক্ষম হয় না। এবার আমরা আসি গাণিতিক ধারণা। গাণিতিক টপিক ছিল, টপিকের মধ্যে 2টা সূত্র আসলে খুব ইম্পর্টেন্ট। আমি সূত্রগুলো শুধু বোর্ডে লিখি। কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স, বাংলায় লিখি কেন্দ্রমুখী বল ইকুয়াল টু আমার ছিল mv²/r আর ডি ব্রগলি সূত্র। আমার ছিল ল্যামডা ইকুয়ালস টু h/mv। এই 2টা সূত্র আসলে মুখস্থ রাখাটা যথেষ্ট এখন যেসব ম্যাথ করাবো সেই সব ম্যাথ করার ক্ষেত্রে। যদি আমি এখন আসি কিছু ম্যাথের ক্ষেত্রে, একটা ম্যাথ দিয়ে আমি শুরু করি, সূত্রটা মুছে ফেলি, লাগলে পরে আমি আবার লিখে নিব। আমার এখানে কোশ্চেনটা আমার আছে যে কোন পরমাণু চতুর্থ শক্তি স্তরে, এর মান 4, চতুর্থ শক্তি স্তরে ব্যাসার্ধ দেওয়া আছে আমার r = 8.47 × 10⁻⁻10 মিটার, এবং দেওয়া আছে এটা বেগ, অর্থাৎ v দেওয়া আছে আমার 5.468 × 10⁻15 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণনশীল একটা ইলেকট্রন প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসের চতুর্দিকে কতবার ঘুরবে বা কতবার আবর্তন করবে, এইটা আমার মূলত এখানে কোশ্চেন। এবার আমি যাই ছোট ক্লাসের নিয়মে, অর্থাৎ ঐকিক নিয়মে আমরা ফিরে যাব। আমরা এখন জানি কোন একটা বস্তু যখন গোলাকার বৃত্তে ঘুরে, তখন সে যখন একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, তখন সে মূলত তার যে পরিধি, সেটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তো আমরা জানি পরিধি সমান সূত্র হলো 2πr। তো যদি আমি এখানে জিনিসটা লিখতে চাই, যে তার মানে বলতে পারি এখানে পথের দৈর্ঘ্য হলো 2πr বা তার পরিধির সমান, তাহলে সে এখানে আমার একটা ব্যাসার্ধ দেওয়া আছে
সে 2πr বা তার পরিসীমা দূরত্ব অতিক্রম করবে একবার মাত্র ঘূর্ণনে। তাহলে সে এক একক বা 1 মিটার দূরত্ব সে অতিক্রম করে 1/2πr ঘূর্ণনে। তো এখন আমার এখানে একটা দেওয়া আছে, আমার এখানে বেগ দেওয়া আছে যে তার মানে 5.468 × 10⁻15 মিটার/সেকেন্ড মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত আবর্তন করতে হবে, তার মানে 1 সেকেন্ডে সে এতবার ঘুরে, তার মানে 5.468 × 10⁻15 মিটার ঘুরতে তার কতটুকু মুহূর্ত লাগবে। 1 × 5.468 × 10⁻15/2πr। যদি এটা আমি ক্যালকুলেশন করে বের করি, আর এর মান আমার এখানে দেওয়া আছে 8.47 × 10⁻10 মিটার। যদি আমি এটা হিসাব করে বের করি তাহলে মান আসবে 1.027 × 10⁻14 বার। আমি ম্যাথটাকে এবার একটু বুঝাই। আমার বলা ছিল যে চতুর্থ শক্তি অর্থাৎ n এর মান 4, তার ব্যাসার্ধ দেওয়া, তার বেগ দেওয়া। বেগ মানে কি বুঝি, প্রতি সেকেন্ডে সে এত মিটার দূরত্ব অবশ্যই অতিক্রম করতেছে। যদি সে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করে, অর্থাৎ 2πr দূরত্ব সে ওভারকাম করে বা অতিক্রম করে। তাহলে 1 মিটার দূরত্ব যখন সে অতিক্রম করবে তখন সে 1/2πr বার ঘুরবে। তারপর 5.468 × 10⁻15 মিটার যখন সে ঘুরবে তখন সে ঐকিক নিয়ম করে হিসাব করে বের করলে আমার সে বেরোবে সে এতবার সে ঘুরবে। আচ্ছা, এবারে আমি যাই সামান্য কিছু ফর্মুলায় চলে যাই। এই ম্যাথটা আমার কর্মসূচি, ম্যাথটা মুছে ফেললাম। এবার কিছু ফর্মুলা আসলে লিখি। এন পথে ঘূর্ণায়মান আবর্তনশীল ইলেকট্রনের শক্তি E = -2π² mZ²e⁴/n²h²। এই জানি প্লাঙ্কের ধ্রুবক, n জানি কক্ষপথের সংখ্যা, E জানি ইলেকট্রনের আধান এবং m জানি আমরা সেই ইলেকট্রনের ভর, আর z জানি পারমাণবিক সংখ্যা। ওকে, আবার হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণের বেগ, কত বেগে তড়িৎ চুম্বক বিকিরণ হবে, এটা হলো c = v ল্যামডা বা v = c/λ। তারপরে 3 নাম্বারটার ক্ষেত্রে আমরা জানি যে v বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা হলো আমাদের 1/λ, মানে তরঙ্গ আর দৈর্ঘ্যটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে আমার বের হয়ে যাবে তরঙ্গ সংখ্যা। তারপর 4 নাম্বারটায় আসি n তম কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ n তম কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি সেটা হলো n²h²/4π² mZ²। এইটার মাধ্যমে আমরা বের করতে পারি যে ব্যাসার্ধ কত, মানে n তম কক্ষপথের ব্যাসার্ধ কত সেটা আমরা বের করতে পারবো। এবার আসি রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করার জন্য কিছু টপিক আমি এখানে। এবার আমরা আসলে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে কিছু তুলনা, এটা বোর্ডের লেখার থেকে মুখে মুখে বলে দেই। যদি আমি প্রথমে ভিত্তি দ্বারা তুলনা করতে চাই, রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি ছিল আলফা কণা পরীক্ষায়, এবং বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে যেটা আমার সেটা ছিল হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তারপর ইলেকট্রন সংখ্যা দ্বারা যদি আমি তুলনা করতে চাই তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল ছিল গ্রহের সঙ্গে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের ঘূর্ণনটাকে কম্পেয়ার করছে এবং বোর তুলনা করছে কণা হিসেবে। তারপর যদি আমি অরবিট আকারে, অরবিটের জন্য রাদারফোর্ড পরমাণু মডেলের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই, কিন্তু যেখানে বোর পরমাণু মডেলের কিছুটা হলো ব্যাখ্যা দিতে পেরেছে, এবং সেটা একটা বৃত্তাকার পথে ইলেকট্রন সবসময় ঘুরছে। তারপরে যদি আমি আসি বর্ণালী, রাদারফোর্ড মডেল একেবারেই ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বোর পরমাণু মডেল 1 ইলেকট্রন বিশিষ্ট যেসব পরমাণু থাকবে সেগুলো বর্ণালীগুলো বোর পরমাণু মডেল ইজিলি ব্যাখ্যা করতে পারে। তারপর যদি আমি ইলেকট্রনের গতিশীলতা, ইলেকট্রন সর্বদা রাদারফোর্ড পরমাণু মডেল বলছে যে ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু ঘূর্ণনের শক্তি বিকিরণ হবে কি হবে না এই বিষয়ে রাদারফোর্ড কিছু বলে যায়নি। তো বোর পরমাণু মডেল স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোনো প্রকার শক্তি বিকিরণ বা শোষণ ছাড়াই ইলেকট্রন তার কক্ষপথে ঘুরে যাবে।
এবার যদি আমি আসি কোয়ান্টাম নাম্বার, যেটা হলো মূলত এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে অন্যতম, যে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি, যদি আমি এটা লিখতে যাই বোর্ডের মধ্যে, কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার। এবার কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি, যেই সংখ্যার মাধ্যমে কোনো পরমাণুতে একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, কোন ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যাবে এবং কোন দিকে সে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই চারটা জিনিস যে সকল নাম্বারের মাধ্যমে জানা যায় তাকে আমরা বলি কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম নাম্বার আমাদের চার ধরনের হয়ে থাকে, আমি চারটা ভাগ করে এখানে লিখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন যাকে আমরা বলি, অর্থাৎ ইলেকট্রনটা আমার ক্লকওয়াইজ ঘুরবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটা দিক বিবেচনা করার ক্ষেত্রে আমরা স্পিন নাম্বারটাকে নিয়ে আসি। এবার আমি বলতে চাই যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিয়াম যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবার এন জানি আমরা কক্ষপথের সংখ্যা 1 2 3 4 করে আমার বাড়বে। এল হলো আমার, এল এর মান হবে মূলত 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ এই 1 এখানে এল এর মান 0, যদি আমি এটা একটু সাইড লিখে দেখতে সুন্দর হবে, 0 থেকে n-1 পর্যন্ত আমার থাকবে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার। অর্থাৎ এই 1 এর ক্ষেত্রে এল এর সংখ্যা 0, 2 এর ক্ষেত্রে এল এর সংখ্যা 0, 1, 3 এর ক্ষেত্রে 0, 1, 2, 4 এর ক্ষেত্রে 0, 1, 2, 3, 5 এর ক্ষেত্রে 0, 1, 2, 3, 4। অর্থাৎ 0 থেকে আমি যদি n-1 পর্যন্ত আনতে পারি, এটা হলো আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার আসি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হলো যে এলটা আমার থাকবে এই এল এর প্লাস মাইনাস এল, অর্থাৎ ধরুন আমার এখানে 2 মানে আমরা এই 2 যেটা আছে 1 প্লাস 1 সরি মাইনাস 1 0 প্লাস 1, 2 এর ক্ষেত্রে হবে -2 -1 0 1 2, অর্থাৎ মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত ইনক্লুডিং 0। এটা হলো আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার আসি ঘূর্ণন। সবাই জানে যে ঘূর্ণনটা হতে পারে হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ঘূর্ণন যেহেতু আমি যদি ধরি ঘূর্ণন একটা জিনিস, তাহলে যদি আমি ধরি ক্লকওয়াইজটা +1/2, তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজটা